এমনই পরিস্থিতি হয়েছে যে চেয়েও কাজের জায়গাটাকে ঠিকঠাক রাখতে পারছি না। ভাবছিলাম এই ভিডিওগুলো কি দেওয়া আর উচিত হবে, কবে তো এই দিন চলে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি। পরপর দেখো 2-3 দিন ভিডিও দিলাম, আবার যেইকে সেই। জানি তোমরাও খুব রাগ করো, দুধ এই কি করে, একদিন ভিডিও দেয় তো 10 দিন ভিডিও দেয় না, কি করব বলো। সব কিছু করে উঠতে পারছি না, আর নিজের শরীরের কথা তো ছেড়েই দাও। বুঝতে পারছি না বাবান হওয়ার পর থেকে যত সময় এগাচ্ছে আমার শরীর যেন ততই খারাপ হচ্ছে, কেন বুঝতে পারছি না। আমার হাত পায়ের জোর যেন দিনাদিন কমেই আসছে, একটা কিচ্ছু হাত দিয়ে তুলতে পারছি না। কী যে কষ্টে সংসারের কাজগুলো করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা একটা করে দিন কাটে আর আমার মনে হয় শরীরের আরও অবনতি হয়ে যাচ্ছে। সেই জোর, সেই কাজ করার এনার্জি কোনো কিছুই পাচ্ছি না। এনার্জির কথা বাদই দাও, শরীর তো সবসময় দুর্বল। আর তারপরে হাতে পায়ে যন্ত্রণা, এত আমার হাতে পায়ে যন্ত্রণা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমার হাত পাগুলো কেউ কেটে বাদ দিয়ে দিলে আমি মনে হয় শান্তি পেতাম, এত অসহ্য যন্ত্রণা। যাই হোক, ভিডিওটা বলি তোমাদের কবের, ওই যে কার্তিক পুজোর আগের দিন। বুঝেছো, ভয়েস দিতে কি বসবো, ছেলেকে ঘুম পাড়ালে এখন আর আগের মতো ঘুমাই না, একটু একটু করে ঘুমায় আর জেগে উঠে যায়, ব্যাস। আর আমারও তখন ভিডিও করার এনার্জি, ভিডিও করলেও ভয়েস দেওয়ার এনার্জি সব নষ্ট হয়ে যায়। এমনি শরীরে এনার্জি নেই, যাও একটু এনার্জি নিয়ে ভিডিও বানাই, ওই বসে ঠিক করে কাজ করতে পারি না। যাই হোক, দেখো এখানে কার্তিক পুজোর আগের দিনকে তোমাদের বললাম, তোমাদের দাদাভাইকে দিয়ে বাংকারে উঠিয়েছিলাম। একবার ভাবছিলাম জানো তো ভিডিওগুলো শেয়ার করব না, তারপরে ভাবলাম এমনিই তো ভিডিও বানাতে পারি না, অনেক কষ্টে এই 2-3টে ভিডিও হাতে আছে, অনেক দিন যদিও বা হয়ে গেছে যে শেয়ার করব কি করব না দোনোমনো করছিলাম। তারপরে ভাবলাম না, চলো এইটুকুনি আছে, এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার বাড়িতে কি হয়েছে সেটা তো তোমরা জানো না, আমি জানি। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না গো, বলতে পারছি না যে আবার কবে ঠিক করে আবার ভিডিও দিতে পারবো, সব কিছু আবার কবে আগের মতো হবে, তো সেই ভাবনাই শুধু ভাবি। আসলে কি বলো তো, সব কিছু যদি একটা সময়ের মধ্যে থাকতো না তাহলে ঠিক ছিল। এতগুলো বছর পর আবার সেই নতুন করে এই জার্নি আমার শরীর হয়তো নিতে পারছে না। কি করব বলো, কিছু তো আমার হাতে নেই, আমাকে এইভাবে পরিস্থিতির সম্মুখীন হতেই হবে। সব কিছু চাইলেও তো আমরা নিজেরা নিজেদের মতো সাজিয়ে উঠতে পারি না, তাই না? আমার ভাবনা তো সবই অন্যরকম ছিল। ভগবান যে আমার কপালে এমন লিখে রেখেছিল এটা আমি নিজেও জানি না, স্বপ্নেও কোনোদিন আমি দেখিও নি, স্বপ্নেও যে আমার কপালে হয়তো এই রকম কিছু আছে। যাই হোক, এখন পরিস্থিতি যেমন তেমনভাবেই মানিয়ে নিতে হবে। কি করব, এই সংসারের কাজগুলো তো করতেই হবে। এখন চাইলেও যে নিজের মতো একটু আরাম করব তারও উপায় নেই। আসলে কি বলো তো, এখন যত সময় যাবে, বাবান যত বড় হবে, আমার এই জার্নিটা যেন আরও কঠিন হয়ে যাবে। কারণ আমি দেখতে পাচ্ছি ওই 1-1.5 মাসে যতটা শান্ত ছিল, যত কিন্তু সময় পেরাচ্ছে ও কিন্তু দুষ্টু হয়ে যাচ্ছে, জানো তো। ঠিক করে ঘুমাচ্ছে না, বেশিরভাগ টাইমটাই জেগে থাকছে। রাত্রিরে আমার ঘুমাতে ঘুমাতে প্রত্যেক দিন প্রায় 1টা-1.5টা তো বেজেই যায়। 1টা-1.5টার সময় ও ঘুমাতে চায় না, জোর করে নিয়ে তোমাদের দাদাভাই ওকে ঘুম পাড়ায়। তারপরে আমি সারা রাত্রি ব্রেস্ট ফিডিং করাতে করাতে ওকে শুইয়ে রাখি, তারপরে গিয়ে অনেক রাত্রিবেলায় ঘুমায়। আর আমারও ঘুম ঠিক মতো হচ্ছে না, শরীরের সেই এনার্জিও পাচ্ছি না। তোমরা একটু জানিও তো, আসলে কি বলতো, আমার মেয়ে হওয়ার পরে না আমার এই সমস্যাগুলো ছিল না, জানো তো। এতগুলো বছর পর তো আমার আইডিয়াতেও নেই যে এরকম কারোর হতে পারে, কারণ আমার মেয়ের সময় আমার কোনো সমস্যা হয়নি। তোমরা একটু জানিও তো যে শরীরে কি ক্যালসিয়াম, ভিটামিন এগুলো কম থাকলে কি এমন হয়। আমার অসহ্য হাতে পায়ে যন্ত্রণা, পা তো যেন আমি ফেলতেই পাচ্ছি না, পা ফেলে যে কত কষ্টে কাজ করছি তোমাদের বলতে পারবো না। আর মেন কথা, আমি হাতে কোনো জোর পাচ্ছি না। আমার বাবানকে মনে হয় দিন দিন আমি কোলেও নিতে পারছি না, এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে আমার বাবানকে আমি কোলেও তুলতে পারছি না। কী যে কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ভাবছি একটা ডাক্তার দেখাবো, কিন্তু ডাক্তার দেখাবো সেটাও ভাবছি যে ভিটামিন আর
ক্যালসিয়ামের ওষুধগুলো কি খেলে ঠিক হবে? আসলে ডাক্তার আমাকে বলেছিল, কিন্তু আমি সত্যি কথা বলতে এখনও খাইনি। এবার ভিটামিন আর ক্যালসিয়াম কমের জন্য কি শরীর এমন অসুস্থ হচ্ছে বুঝতে পারছি না। তোমরা একটু জানিও তো, তোমরা তো আমার থেকে অনেকে ছোট আছো, তোমাদের সদ্য বেবি হয়েছে, তোমরা অনেকেই কমেন্ট করো। তো তোমরা একটু জানিও তো যে এই সমস্যাগুলো কি মিটবে, নাকি আমাকে আলাদা করে আর ডাক্তার দেখাতে হবে, একটু জানিও, ঠিক আছে? তো যাই হোক, দেখো এটা তো বললাম কার্তিক পুজোর আগের দিন সকালবেলা উঠে মোটামুটি কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে দিয়ে বাংকার থেকে ঠাকুরের কিছু বাসনও নামালাম। মইটা ঘরে ঢুকিয়েছিলাম, তো কিছু বাসন নামালাম, কারণ কালকে ঠাকুরের ভোগ ঠোগ রান্না হবে। তো সত্যি কথা বলতে কার্তিক পুজোর দিনটা খুব আনন্দের মধ্যে দিয়ে কেটেছে। সময় যদি তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারতাম, খুব আমার নিজেরও ভালো লাগতো। কিন্তু কি করব বলো, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও, কিছু করার নেই। আসলে আমিও আমার কাজের জায়গাটাকে না নষ্ট করতে চাইছি না, জানো তো, যে একদিন দুদিন বাদে হলেও শরীর যেদিনই একটু ভালো থাকবে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার এই জায়গাটা নষ্ট করতে চাইছি না, বোঝোই তো। একটা সবার ইনকামের জায়গা যখন নষ্ট হতে থাকে চোখের ওপরে, সত্যি কতটা খারাপ লাগে। আমার নিজেরও তাই। যেদিন আমি ভিডিও ছাড়তে না পারি না সেদিন আমার খুব কষ্ট হয়, বিশ্বাস করো। টাকাটাই তো জীবনের সব কিছু না, কিন্তু এই যে কষ্ট করে যে একটা জায়গা তৈরি করা, আজকে আমি এতগুলো বছর ধরে কাজ করতে করতে এই জায়গাটা তৈরি করেছি, সেই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, কষ্ট তো সবার হয়, তাই না? টাকা তো কম বেশি সবাই ইনকাম করে, কিন্তু একটা জায়গা নিজের তৈরি করা, তো সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার। প্রথম যখন ভিডিও পোস্ট করতাম, কজন আমাকে চিনতো, কজন আমাকে দেখতো, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এতটা জায়গা মানে জার্নি কমপ্লিট করে এসছি। তো যাই হোক, দেখো ওদিকে অনেকটা কাজকর্ম কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে তোমাদের দাদাভাই গোপালকে তুলে নিয়েছে। আজকে কিন্তু অনেক জামাকাপড় ভিজিয়েছি। সত্যি কথা বলতে এখন আমাকে খুব কমই কাচাকাচি করতে হয়, তোমাদের দাদাভাই এই কাচাকাচিগুলো করে দেয়। সত্যি কথা বলতে আমার শরীর আর চলছে না, বিশ্বাস করো। আমার যেটুকুনি না করলে না, আমি সেইটুকুনি ঘরের কাজ করছি, একটু রেস্টের মধ্যে দিয়েই আছি, তাই হয়তো ভিডিওগুলো এমন হচ্ছে। আবার একটু সুস্থ হয়ে গেলে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। তো দেখো এখানে এক গামলা সেদিনকে জামা কাপড় ভিজিয়েছিলাম, আর কম্বলও ভিজিয়েছিল তোমাদের দাদাভাই। ওই আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠেছিল, ও কাছাকাছিগুলো করছে, আর আমি এইদিকে বাড়ির এই পাশের গলিটা পরিষ্কার করলাম, এই গাছের জায়গাগুলো পরিষ্কার করলাম, তারপরে ফুলের টব যেগুলো আছে ওগুলো একটু পরিষ্কার করলাম, তারপরে উঠোন বাড়ির এই দিকগুলো সব ধোয়ালাম। ঠাকুরের বাসন মাজবো, এখনও মাজিনি, রয়েছে। ভাবলাম তোমাদের দাদাভাই কাচ্ছে, আমিও একটু হাতে হাতে করে দিই। না, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কাজ করছিল, জামা কাপড় কাচ্ছে, আর আমাকে বারবারই বলছে ছেড়ে দাও তুমি, আমি ধুয়ে দেবো। আমি দেখলাম ও যতক্ষণে করবে অনেকটা টাইম লেগে যাবে, এতগুলো জামা কাপড় কাচবে। আমি একটা কাজ করি, জামা কাপড়গুলো ধুয়ে দিই, তারপরে ছাদে মেলে দিয়ে আসবে। আর ওদিকে একটা কম্বলও ভিজিয়েছে, কম্বলও কাচবে, তো অনেকটা টাইম লেগে যাবে। আমার বাবানের এখনও কাঁথা কাপড় ধোয়া হয়নি, তো আমি যদি এখন একটু হাতে হাতে না এগাই, তাহলে আমার বাবানের কাঁথা কাপড় ধোয়ার জন্য জল পাবো না। দেখতে দেখতে ঠান্ডা তো ভালোই পড়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে বসেই থাকি, জানো তো, জলে হাত দিতে ইচ্ছেও করে না, আর কোনো কাজ করতে ইচ্ছেও করে না। কারণ তোমরা তো ভালো করেই জানো আমি কতটা শীতের কুড়ে। তো আমি প্রত্যেকটা মুহূর্তে ভাবি এই বছর শীতকালটা আমার কেমন কাটবে, আর আগামী শীতকালগুলোও আমার কেমন কাটবে। কারণ মেয়ে তো এত বড় হয়ে গেছিলো, আমার কোনো অসুবিধাই ছিল না, নিজের মতো জীবনযাপন করছিলাম। শীতে বিছানা থেকে নামতাম না, রাত্রিবেলায় খেতাম না, কিন্তু এখন তো সব পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। সেই দিনগুলোর কথা মনে পড়লে না সত্যি এখন খুব খারাপ লাগে। তবে বাবান কোলে এসছে, সত্যি কথা বলতে এটাও অনেক আনন্দের। তো ভগবান যা করে সেটা হয়তো মঙ্গলের জন্যই, ভগবান হয়তো কিছু ভেবে রেখেই আমাকে এই দিনটা দেখিয়েছে, এটা আমি এখন মনে করি, যে আমার কিছু ভালোর জন্যই হয়তো আমার এই দিনটা এসছে। তো সেই কারণে এখন আর ওইগুলো মাথায় নিই না, শুধু ভগবানকে ডাকি যে আমি যেন সুস্থ থাকি, সুস্থ থেকেই আমার সংসারটাকে ঠিক করে পরিচালনা করতে পারি। কারণ দেখো সংসারে একজন
মেয়েরাই কিন্তু একটা সংসারের হাল ধরে রাখে, তাই না? আর যদি আমি অসুস্থ হয়ে পড়ি, আমি ঠাকুরকে রীতিমতো শুধু ডাকি। আর যদি আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাই, আমার ছেলেকে কে দেখবে? মেয়ে তো বড় হয়ে গেছে, ওর বাবার কথাও বাদ দাও, কিন্তু ছেলেটাকে কে দেখবে? ছেলেটাকে তো কেউ দেখার নেই। তো এই ভেবে মনের জোর কোনো সময় হারাই না, জানো তো। সবাই আমাকে বলে, তোমাদের দাদাভাইও বলে ছাদে উঠতে হবে না, তো নিজেও কি বলো তো ভাবি, না এই কাজগুলো করব না, কিন্তু ভাবি আবার তারপরে না, মনের জোর নিয়ে সব কিছু করি। মনের জোর হারিয়ে ফেললে হয়তো নিজেই খুব তাড়াতাড়ি বিছানায় পড়ে যাব। উঠে গেলাম ছাদে, তোমাদের দাদাভাইকে বললাম তুমি বাবানকে ধরো, ও তো ঘুম থেকে উঠে গেছে, আর মনাও ব্রাশ ট্রাশ করবে, পড়তে যাবে। তো ওকে বললাম তুমি বাবানকে ধরো, আমি গিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি। বালতিগুলো রাখতে এসেই দেখলাম ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছে আবার। তো ভাবলাম জামা কাপড় মেলার আগেই একটু ঝাড় দিয়ে দিই। দেখেছো কেমন ধুলো উঠছে? জামা কাপড় মেললে এই ধুলোগুলো তো সব জামা কাপড়ে যাবে, তো সেই কারণে আগে ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। জলের ছিটা দেবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম না থাক, এত সকালবেলা তো, এখন বাজে কটা বলো তো, এই 9:45 মতো। সেদিনকে খুব তাড়াতাড়ি কাজ করেছিলাম, একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তোমাদের দাদাভাই উঠে গেছিলো, আমাকেও ডেকে দিয়েছিল। আর ওপরে আসাও হয় না, গাছগুলোতে রোজ জলও দেওয়া হয় না, গাছের গোড়াগুলো দেখো সব শুকিয়ে গেছে। ভাবলাম ঝাড় যখন দিয়েছি, জামা কাপড়ও মেলছি, একটা কাজ করি, একটুখানি গাছগুলোতেও জল দিয়ে তারপরে নিচে যাই। কি কষ্ট হয়েছে আপনার? কি কি দুধু খাবা? ঘুম পেয়েছে? দুধু খাবা? করবো দুধু অল্প করে? আচ্ছা আচ্ছা, একটু একটু করবো। আগে কি হতো বলো তো, সকালবেলা ওকে ঘুম পাড়ালে, সকালবেলায় বিছানা থেকে নামানোর পরে ওকে পরিষ্কার করে ঘুম পাড়ালে ওই ঘুম ও 12টা অবধি ঘুমিয়ে নিত। আর এখন কি হয় জানো তো, এখন ঘুম থেকে ওঠার পর পরিষ্কার করে খাওয়ানো দাওয়ানোর পরেই আধ ঘন্টাও ঠিকঠাক ঘুমায় না, ব্যাস উঠে পড়ে, উঠে পড়ে এবার করতেই থাকে। এবারে ওকে কোলে করে নিয়ে একটুখানি ঘুরতে হবে। তো সকালবেলা কি আর ঘোরার টাইম আছে বলো? কাজের দিদি চলে আসবে, আমাকে তো ঝটপট করে এদিকের কাজগুলো করতে হবে। এখনও ঠাকুরের বাসনগুলোয় হাতই দিইনি, ওগুলো রয়েছে, সকালের আর জলটা পেলাম না। ওদিকের সব কিছু সেরে জল টল ভরে আস্তে আস্তে দেখি বেজে গেছে 9:30। ছেলেকে এসে পরিষ্কার করলাম, আর দেখতেই পারলে গুলু কিন্তু এসছে। গতকালকেই গুলু এসছিল বিকেলবেলা, ওর বাবা দিয়ে গেছিলো, মানে আমার জায়াবু দিয়ে গেছিলো বিকেলবেলা গুলুকে। আর দিদিরা আসবে কালকেই সকালবেলা, কারণ দেখো আমাদের ঘরে তো এখন একদম জায়গা নেই, আর ঠান্ডার মধ্যে যেখানে সেখানে শুয়েও পড়া যায় না, সেরকম একটা নিচে পাতার মতো বিছানাও সেরকম নেই। সেই কারণে না শীতকালটায় কাউকে বাড়িতে আসতে বলতেও ইচ্ছে করে না। আরেকটা ঘর থাকলে খাট পাতা থাকতো, বেশ ভালো হতো। যাই হোক, চলো, যেটা নেই সেটা নিয়ে আর আফসোস করে লাভ নেই। আমি ভাবলাম কালকে টাইম পাবো কি পাবো না, সকালবেলা ঠাকুরের ভোগ ঠোগ রান্না করা আছে, তো আজকেই বিছানার চাদরটা চেঞ্জ করে রাখি। ওদিকে বাইরের দিকে সব গোছাগুছির কাজগুলো হয়ে গেছে, তো এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করব। আর একটু তার হাতে হাতেই একটু হালকা করে ঝেড়েও নিলাম, কারণ এখন তো আর চাইলেও সেইভাবে ঘর ঝাড়াঝাড়ি করতে পারি না। তো ওই যখনই বিছানার চাদরটা পাল্টাই তখনই একটুখানি ঝেড়ে নিই। তো এখানে বিছানার চাদরটা পাল্টাবো, আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিয়েছি সাথে। তোমাদের দাদাভাই কাজে বেরাবে একটু পরে, ওকে বললাম মেয়ে যেহেতু নেই সকাল টাইমটা, তো ছেলেকে একটুখানি ধরলে আমার কাজগুলো করতে একটু সুবিধা হয়। আর ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে, তো ভেবেছিলাম বিছানার চাদরটা আমি পরে চেঞ্জ করব। দেখলাম উঠেই যখন গেছে, তোমাদের দাদাভাইকে বললাম ওকে একটু ধরো, আমি বিছানার চাদরটা পেতে নিই, তারপরে তুমি বেরিয়ে যেও। ও ছেলেকে নিয়ে বাইরে আছে রোদ্দুরের দিকে। আর জানো তো, এই অনলাইন থেকে যে চাদরটা কিনেছি, এই চাদরটা আমার এত ভালো লাগে। আর সত্যি কথা, আমাদের ঘরে পাতলেও না ঘরটা খুব সুন্দর লাগে, জানো তো দেখতে। আমার এই চাদরটা খুব ভালো লাগে, তবে চাদরটার কোয়ালিটি খুব একটা ভালো না। কালারটাও কিন্তু যতটা ক্যামেরাতে বোঝা যায় ততটা সুন্দর কিন্তু মানে কালারটাও নেই। কিন্তু তাও আমার যেন চাদরটা এত ভালো লাগে। আমি এখানে খড়দায় স্টেশনের দিকে 2-1বার বেরিয়েছিলাম, তো বাবানের কিছু টুকিটাকি কেনাকাটার জন্য। তো আমি এই চাদর খোঁজ করেছিলাম, কিন্তু পাইনি। তবে জানো তো, চাদরের কোয়ালিটি খারাপ হলেও মানে চাদরগুলো বেশ ভালো, মানে রাফ ইউজ করার জন্য একদম ঠিকঠাক আছে। আর আমাদের ঘরের সঙ্গে কিন্তু চাদরটা বেশ সুন্দর মানিয়ে যায়, তাই না?
আগে আমাদের বাড়িতে সবথেকে ছোট সদস্য ছিল গুলু। গুলু অনেক আদরের ছিল, তবে এখনও আদরের আছে, কিন্তু জানো তো এই যে ছেলে হওয়ার পরে গুলু এখন বুঝে গেছে সবথেকে ছোট হচ্ছে ভাই, তাই সবসময় বলে যে আমার আদরটাও নাকি কমে গেছে। তো সেই কারণে ও দেখো যখন ভাইকে কিন্তু খুব ভালোবাসে জানো তো, ওর কিন্তু বাড়িতে একটুও মন টেকে না। মানে এই যে আমাদের বাড়ি থেকে ওরা 1 মাস থেকে চলে গেল, তারপরে বাড়িতে গিয়ে কিছুতেই মন টেকাতে পারে না। দিদি তো রোজ আসে বিকেলবেলায়, জানো না, আসলে বাবানকে না দেখে দিদি থাকতেই পারে না। আমি দেখেছি আমার ছেলের প্রতি মানে আমার যতটা না টান, আমার দিদির কিন্তু অনেক টান, সত্যি কথাই। মানে আমার দিদিও কিন্তু আমার মেয়ের মতো এত খুশি হয়েছে ছেলে হয়েছে। তো সেই কারণে কিন্তু মানে আমিও দিদিকে বলি যে এত ঠান্ডা পড়ছে, তোর এখন রোজ রোজ আসার দরকার নেই, কিন্তু কে কার কথা শোনে, বলে আমি আসছি, তোর কি অসুবিধা। দেখো ছেলে কিন্তু ঘুমায়নি, দেখেছো, ওই দেখো বিছানা পরিষ্কার করে দিয়েছি, এখন কিন্তু খেলছে। তাও ঠিক আছে, একটুখানি যদি শুয়ে খেলে অসুবিধা নেই। ঠিকঠাক করে একদম ঘুমাইনি জানো তো, কালকের থেকে দেখতে পাচ্ছি ওর ঘুমটা কম হচ্ছে, খেলাটা বেশি হচ্ছে, তাই না বাবা? হ্যাঁ, খেলাটা বেশি হচ্ছে, শুধু একটু করে ঘুমাচ্ছে আর এরকম বড় বড় চোখ করে তাকিয়ে যাচ্ছে, ঘুম একদম কমে গেছে। তো এখন মেয়ে আর তোমাদের দাদাভাই তো গেছে বাজারের দিকে, ওরা আসবে, আর আমি ওদিকে ভাত রান্না হয়ে গেছে, এখনও রান্না পরের দিকে যাব। এখন ছেলেকে তেল মাখাবো। কাজে দিদি কাজ করে অনেকক্ষণ আগে চলে গেছে, গুলু ভাত খেলো, আমিও ভাত খেলাম। মনা বলেছে খাবে না, কারণ সকালে মনা ম্যাগি খেয়েছে, গুলুও খেয়েছে ম্যাগি। তো আমি আর গুলু খেয়ে নিয়েছি, যদি এসে ভাত খায় ওর জন্য ভাত তরকারি রেখে দিয়েছি, ও এসে খাবে, ঠিক আছে। দেখেছো খেলার মুডে আছে। এখন তেল মাখাতে বসলে একটুও চেঁচামেচি করে না, কিন্তু স্নান করাতে গেলে একটু করে। কালকে তো ভিডিও করিনি, কালকে তোমাদের দেখাইনি, কালকে সাবান দিয়ে স্নান করিয়েছিলাম। ওরে বাবা রে, ওলে বাবা রে, ওলে বাবা, ওলে বাবা, হ্যাঁ, সাবান দিয়ে স্নান করিয়েছিলাম কালকে। তো চলো এবার ওকে রেডি করি, আর ওরা বাজার থেকে আসলে তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি এনেছে, ঠিক আছে। ওরা আসুক, বাবা মেয়ে দুজনে গেছে। কালকে ম্যাক্সিমাম কিছুটা আমি করে রেখেছি, দশকর্মাটা আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম, আরও টুকিটাকি কেনাকাটাগুলো কালকে করে রেখেছিলাম। আজকে ওরা গেছে ঠাকুর আনতে, ওরা নিয়ে আসুক, ঠাকুর আনবে, আরও অনেক জিনিস আনবে, সেগুলো নিয়ে আসুক, তারপর তোমাদের দেখাবো। বাবা এই যে, এই যে বাবা, চলো তেল মাখবো, তেল কি দেখেছো, পাখাটা দেখছে তোমাদের দাদাভাই, মই ঢুকিয়েছিল সকালবেলায়, তো দেখেছো খেলার মুডে আছে, দেখেছো। এই যে বাবাটা, ওই তোমাদের দাদাভাই সকালবেলা মই ঢুকিয়েছিল, আমার একদম মনে ছিল না যে এই দোলনাটা খুলে দেবে আর এই দোলনার মধ্যে একটা খেলনা আছে ওইটা নামাবে, মনে ছিল না, তাহলে ওটাকে একটু টানানোর ব্যবস্থা করতাম। তাহলে এই সময়টা এখনও চোখ হয়েছে তো, বারবার করে একটু করে পাখাটা দেখে, একটু করে পাখার সুইচটা দেওয়া হয় আর বন্ধ করা হয়, পাখাটা দেখে খুব খুশি হয়, দেখেছো, শুধু পাখার দিকে তাকানো, আর কোনো দিকে না। মনাই ঠাকুরটা নেবে, আমি এখন আর ধরবো না। কে তো খোলা হবে না, মুখ ঘুরিয়ে ওদিকে থাক, ওই কালকে খোলা হবে। আজকে আর তোমাদেরকে দেখাবো না, কালকে দেখাবো। নিয়ে আসো, সব কিছুই এখানে ঠাকুরের জিনিস আনা হয়েছে, তো ঠাকুর ঘরেই থাক। আর আমার বটিটা ভেঙে গেছিলো, তো সেই বটি নিয়ে এসছে, নতুনই, ওইটা ঠিক ও চেঞ্জ করা হয়েছে। তো এগুলো সব তোমাদের পরে দেখাবো, এখন ছেলেকে তেল মাখাতে সবে বসেছিলাম, তো এগুলো তোমাদের পরে দেখাবো, ঠিক আছে। সব কিছুই আনা হয়ে গেছে, এই যে এগুলো আমি কালকে নিয়ে এসেছিলাম, সব পরে দেখাবো। হঠাৎ করে এখন কেউ বাড়িতে আসলে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ছেলেকে সবে তেল মাখাতে বসেছি, দেখলাম এসছে মাসি। আমি এবার কি করব, মানুষজন আসলে কি করব, রান্না করব কখন, খেতে দেব কখন। তাড়াতাড়ি দিদিকে ফোন করলাম, দিদি তুই তাড়াতাড়ি আমাদের বাড়ি আয়। সেদিনকে ছিল রবিবার, তো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছিল, তারপরে দিদি আসার পরেই রান্নাবান্না বসিয়ে দিল। তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আমি ওই দিকে ছিলাম, ছেলে তো বললাম না ঘুমাচ্ছেই না, ওই দেখো আমার জায়াবুর কোলে।
তারপরে দিদি রান্নাবান্না করলো। দিদি আসার পর আমাকে আর কোনো কাজে হাত দিতে দেয়নি। দেখো রান্নাবান্না করেছে, তারপরে সবাইকে খেতে দেওয়া, তারপরে এখানে বসেছে অনেক ঠাকুরের বাসন নিয়ে। এই কার্তিক পুজো নিয়ে আমাদের বাড়িতে অনেক গল্প আছে জানো তো। তোমাদের দাদাভাই হঠাৎ করেই স্বপ্ন দেখেছে, তাই সেই কারণেই কিন্তু এত বছরে এই প্রথম আমার বিয়ের পরে বাড়িতে হবে কার্তিক পুজো। তো একবার কার্তিক পুজো নিয়ে অনেক গল্প আছে। কেন বললাম, আমাদের বাড়িতে মেয়ে হওয়ার পরেই তখন এই দু মেয়ের বয়স 3-4 বছর হবে। তো তখন আমাদের বাড়িতে না কার্তিক ফেলেছিল। অল্প বয়সে বলে না মাথা কাজ করে না ঠিক মতো, আর তোমাদের দাদাভাইয়ের প্রচুর রাগ ছিল তখন। জানি না তোমাদের দাদাভাইয়ের কী হয়েছিল, ওই যে বলে না সব কিছু ভগবানই করে, সিচুয়েশান তৈরি করে। তো তোমাদের দাদাভাই না তখন, আমার বলতে দ্বিধা নেই, যেটা করেছে। তোমাদের দাদাভাই তখন কার্তিক ঠাকুর ছুঁড়ে ফেলে দিয়েছিল। আজ এত বছর পর ছেলে হয়েছে দেখে তোমাদের দাদাভাই 1 সপ্তাহ আগে স্বপ্ন দেখেছে বাড়িতে বিশাল করে কার্তিক পুজো হচ্ছে, কিন্তু খুব বড় করে করতে পারছি না, মোটামুটিভাবে কার্তিক পুজো হবে।